লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে, কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। এবারও একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা, বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান, এবং তার বহর কিন্তু এইবার অফিসিয়ালি বোধহয় 51 জন, আর সব মিলিয়ে যাচ্ছে 98 জন। তার মানে এখন যেটা করে, বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান। যাই হোক, শুরু হলো, রোমের বিমানবন্দরে তিনি নামলেন। ডক্টর ইউনূসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না। সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী, কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা, সরকারের কোনো মন্ত্রী, উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি। সো অপমান শুরু সেখান থেকেই। তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। হঠাৎ করে এই একটু আগে একটা ফটোকার্ড দেখলাম যে প্রেস সচিব, যে বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে। প্রেস সচিব কোথাও বলেননি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয়, তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না। তাহলে এই নিউজটা কে দিয়েছে? এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে। সো দে ডিড ইট। এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে, এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি, তারা মানে ইউনূসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি। যদিও এটা আমার একটু খারাপই লাগে, ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান, কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের ইটালির যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, তারা যোগাযোগ করেছিল। সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে, কিন্তু এবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি। মানে এটা আরো বেশি অপমান। এখন যাই হোক, মিডিয়ায় চলে আসছে, আবার মিটিংও হবে না। এই লন্ডনে কিয়ার স্টারমারের সাথে মিটিং নিয়ে হাসাহাসি, প্রচন্ড হাসাহাসি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই, আমাদের কানাডা প্রবাসী পক্ষত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা, রাষ্ট্রদূত হারুন আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনূসের লজ্জা নাই। আপনি যদি তাকে বলেন যে তোর ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করব, সে সেটাও করবে, শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন। তো সেই কান কাটা ডক্টর ইউনূসের তো লজ্জা শরম নাই, আর তার মিডিয়া হলো আরেক কাঠি সরেশ। এখন যেহেতু এটা ওই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে, এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করছে। প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফার্তা করবেন, পানিপুনি খাবেন, সেই সুযোগও নাকি ঢাকা অফিস তাকে দিচ্ছে না। এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে, তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে, পালাবে কোথায়। আবার উপদেষ্টা বলছে না পালাবো না। এর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন? সে এবার তার সাথে করে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তার সকল দলিল, সকল ডকুমেন্ট, আসল কপি তার সাথে করে নিয়ে গেছে, এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন। সেই বন্ধুর কাছে, সেই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন, কারণ দেশে কখন কি হয়, পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। পালানোর চেষ্টা করবেন, না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে। আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোনো মানে এটা আর বলার কিছু নাই। এটা হলো শফিক চ্যাপ্টার। ডক্টর ইউনূসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে আপনারা তো ছবি দেখছেনই, যে ছবি তার এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি, চার্জ দেখে আর কি বলবো। আর এদিকে ইতালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য দল শক্তি, তারা তো ইউনূসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে, অন্যান্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয়, এখানেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক,
ডক্টর ইউনূসের হিডেন এজেন্ডার যেটা হলো, তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর কি। হ্যাঁ, এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন, বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না, তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল, এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি। তো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান, ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের এত আগ্রহ কেন? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে, প্রায় ইফ আই এম নট রং এটা $2.5 বিলিয়ন প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের, এবং এই টাকাটা এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে। কারণ ডক্টর ইউনূসের 9-6 ডক্টর ইউনূস এই যে গ্লোবাল সেলিব্রিটি, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু গত 14 মাসে তার মুখোশ, তার ক্যারেক্টার, তার জঙ্গি প্রীতি, তার সাম্প্রদায়িক চরিত্র সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে, এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইউনূসকে পোছে না। আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি, এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না, এবং এই সব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান। যাই হোক, ডাস্টবিন শফিক খুব অশান্তিতে আছেন, তার অফিসের লোকজনের উপরে খেপছেন, প্রপার্টির দলিলপত্র নিয়ে গেছে, আর ডক্টর ইউনূস আছে তার ধান্দায় পোপকে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। প্রিয় আপনারা কি উপলব্ধি করছেন যে গত 15 মাসে বাংলাদেশের কোনো কিছু কি অবশিষ্ট আছে? বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, অবশিষ্ট কি আছে? কোন প্রতিষ্ঠান কি যেভাবে ক্রিয়া করার সেভাবে ক্রিয়া করছে? প্রশাসন কাজ করছে, করছে না? যারা জানেন, আপামর জনসাধারণ হয়তো বুঝতেও পারছে না, কিন্তু যারা জানেন প্রশাসন, বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ স্তর সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন কাজ করছে না, প্রশাসনকে ধ্বংস করে ফেলানো হয়েছে। পুলিশ, যারা সমাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা রক্ষা করে, সেই পুলিশ কাজ করছে না। আজকে 15 মাসেও পুলিশ অ্যাক্টিভ হয়নি, কাজ করছে না, মানে পুলিশকে ধ্বংস করে ফেলানো হয়েছে। অবশিষ্ট আছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী নিয়েও ইতিমধ্যে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে, আরো আগে থেকেই। যখন 2024 সালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিলেন, মানুষ আশায় বুক বেঁধেছিল, কিন্তু 2 মাস যেতে না যেতে মানুষ আশাহত হওয়া শুরু হয়েছে, এবং এখন তো মানুষ আর আশা করে না, সেনাবাহিনীর কাছেও আশা করে না। সেনাবাহিনী আজকে প্রায় 14 মাস যাবৎ মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই সেনাবাহিনী মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আপনার আশপাশে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি মানুষ বলবেন যে কোথাও না কোথাও অঘটন ঘটছে। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই কাজগুলো করা হয়েছে বা করা হচ্ছে। আমাদের সাধের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও আপনি সাম্প্রতিক সময়ে দেখছেন যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই গত কয়েকদিনে আপনি আরো দেখেছেন যে সেনাবাহিনীর অফিসারদের বিচারের আওতায় আনছে। তারা বলছে, এই সরকার বলছে যে বিচারের আওতায় আনছে। কে বিচার করবে? কে কার বিচার করবে? আপনি যদি সরকারটিকেই বলেন, সরকারটি তো বৈধ নয়। আর যে বিচার যে আদালতের মাধ্যমে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালটাও তো বৈধ নয়। আমরা বারবার বলছি যে অপরাধীদের বিচার হতে হবে, কিন্তু যে প্রক্রিয়ায় হচ্ছে এই প্রক্রিয়াটি তো সঠিক প্রক্রিয়া নয়। এই সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটানো হয়েছে, তাতে করে টোটাল সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে ফেলানো হয়েছে। এগুলো আসলে ষড়যন্ত্রের অংশ, নীল নকশার অংশ। আপনারা জানেন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে আমাদের প্রশাসন। ভিত্তি মূলত 1971, ভিত্তি মূলত আমাদের পুলিশ 1971। পুলিশের সেই রাজারবাগে প্রতিরোধ যুদ্ধের কথাকে ভুলে যাবেন? পুলিশের শহীদের কথা ভুলে যাবেন? পুলিশের অসংখ্য কর্মকর্তা 71-এ শহীদ হয়েছে। আমাদের সেনাবাহিনী আমাদের যুদ্ধের ময়দান থেকে গড়ে উঠেছে। 11টি সেক্টর, সেই সেক্টর থেকে আজকে আমাদের সেনাবাহিনী গড়ে উঠেছে। সেই সেনাবাহিনী, সেই পুলিশ, সেই প্রশাসনকে
ভেঙে চুরমার করে ফেলানো হচ্ছে। কারণটা কি? আজকে বাংলাদেশের নতুন বন্দোবস্ত 71 মানি না, 71 পরে যে 55 বছর, এই 55 বছর মানি না, এখনকার নতুন বন্দোবস্ত মনে করছে। এই গোষ্ঠীটি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তারা এই যে 55 বছরে যে তিল তিল করে গড়ে ওঠা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী গড়ে উঠেছে, তাকে আর বিশ্বাস করতে পারছে না। তারা ভাবছে এই যে বিগত 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা ভাবছে যে প্রশাসন পুরোটা আওয়ামী লীগের, পুলিশের অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত, সেনাবাহিনীতে অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত। আজকে যে বড় বড় জেনারেলরা, তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগের সময় প্রমোশন প্রাপ্ত। এত কিছুর পরেও অন্য বাহিনীতে তো আছে এই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটা, আমি বিশেষ করে জামাত ইসলামের কথা বলবো, তারা সেনাবাহিনীকেও দীর্ঘদিন যাবৎ দখল করবার নানা ওয়েতে দখল করেছে, খানিকটা প্রভাব বিস্তার করেছে, নিজেদের কন্যা বিবাহ দেওয়া থেকে শুরু করে নানাভাবে প্রভাব বিস্তার করেছে। বাইরে যদি সিভিল সোসাইটিতে যদি এই জামাত ইসলামের 5% ভোট থাকে, সেনাবাহিনীতেও তাদের একটা 5-10% অংশ আছে। সেই 5-10%-এ কলকাঠি নাচে সেনাবাহিনীতে, সেই 5-10%-ই পুলিশে, প্রশাসনে, সমাজে। সেই পার্সেন্টেজটার কাছে আজকে আমরা জিম্মি। এর প্রধানতম কারণ আমাদের 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ভেঙে ফেলো, ভেঙে চুরমার করে দাও, দিয়ে নতুন করে গড়ে তোলো। এই পলিসিতে তারা মূলত চূড়ান্ত পলিসি তাদের এটা নতুন করে গড়ে তুলতে চায়। আমরা যেমন 71-এর মুক্তিযুদ্ধের পরে 72 সালে সবকিছু নতুন করে গড়ে তুলেছি, আজকের এই মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীটি সবকিছুকে ভ্যানিশ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা নতুন করে গড়ে তুলতে চায়, তাদের লোকজনকে ঢোকাতে চায়। আপনারা নিশ্চয়ই কদিন আগে দেখেছেন যে আমি এই মুহূর্তে ডেইলি স্টার বাংলার একটা রিপোর্ট আমার সামনে আছে, গত 29 সেপ্টেম্বর রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যে প্রশাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে যুগ্ম সচিব পর্যায়ে ল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ দেওয়ার চিন্তা করছে সরকার। কি আত্মঘাতী সিদ্ধান্ত, আপনি একবার চিন্তা করুন। প্রশাসনের যুগ্ম সচিব পদ মর্যাদায় পদ আছে 502টি। এই মুহূর্তে প্রশাসনে যুগ্ম সচিব আছে, যে কয়টা পদ আছে তার থেকে ডাবল, দ্বিগুণ। এরপরে এই জামাতি জঙ্গি জোট সরকার চিন্তা করছে যে বায়োল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি যুগ্ম সচিব পদে নিয়োগ দেবে। এ বিষয়ে 3 সচিব ও একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কয়েক দফা বৈঠক করেছে এবং তারা প্রতিবেদন চূড়ান্ত করার কাজ করছে।